আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। আমি হেনা মিস তোমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে অনলাইন শ্রেণী কার্যক্রম বরাবরই চলছে, তারই ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের একটি অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। দেখো, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রে। তো দ্বিতীয় পত্রে আমরা প্রথম অধ্যায়ের উপর আলোচনা করেছিলাম কিছু টপিকস। তো আজকেও দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ের উপর এটি আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদন ও বিপণনের মধ্যে সম্পর্ক। এখন আমরা প্রথম পত্র যে বিষয়টি আমাদের সেটা পুরোটাই উৎপাদনের উপর নির্ভর করি, আর দ্বিতীয় পত্রটা হচ্ছে বিপণন। কিন্তু এই দুইটা বিষয়ের সাথে যে সম্পর্ক সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো, তার আগে তোমাদের বলতে চাই উৎপাদন এবং বিপণনের মধ্যে সম্পর্কটা কিসের। দেখো, আমরা প্রতি মুহূর্তই যে সকল পণ্যই আমরা ব্যবহার করি না কেন সবই উৎপাদন করতে হয় এবং সবই বিপণন কার্য সম্পন্ন করতে হয়। একটি আরেকটি ছাড়া আসলে চলে না। তো একটির সাথে আরেকটি নিবিড় সম্পর্ক বা গভীর সম্পর্ক যেটাই বলি দুটি বিদ্যমান। কারণ উৎপাদন এবং বিপণন একটির সাথে একটি ওতপ্রোতভাবে জড়িত, একটি ছাড়া অন্যটি কখনোই চিন্তা করা যায় না। কাজেই উৎপাদন ও বিপণনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। তো দেখে নিয়ে আমরা আসলে উৎপাদন ও বিপণন ক্ষেত্রে কি ধরনের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, আমরা আগে আলোচনা করি আমাদের উৎপাদন ও বিপণনের মধ্যে যে সম্পর্ক রয়েছে। প্রথম হচ্ছে রূপগত সম্পর্ক। তার আগে আমরা জেনে নিই রূপগত যোগটা কি। পণ্যের রূপ বা এক আকৃতি থেকে অন্য আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উৎপাদন কার্য সম্পন্ন হয় সেটি হচ্ছে রূপগত উপযোগ। আসলে আকার আকৃতি পরিবর্তনের ফলে যে উপযোগ বা যে বাড়তি উপযোগ সৃষ্টি হয় সেটি হচ্ছে রূপগত উপযোগ। যেমন আমরা রাজশাহী থেকে আম কিনে সেগুলো আবার জুস আকারে খাচ্ছি। আমরা তো এখন জুস খাচ্ছি, তো এই জুসটা কিন্তু জুস ছিল না, সেটা প্রথমে গাছে আম ছিল। তো এই যে আমের আকৃতি পরিবর্তন হয়ে এটা প্যাকেট আকারে যে জুস হয়েছে সেটি হচ্ছে রূপগত উপযোগ। কারণ আকার আকৃতি পরিবর্তনের ফলে এর বাড়তি উপযোগ সৃষ্টি হয়েছে। তেমনি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের কাজ হচ্ছে সেই পণ্যটাকে আকার আকৃতি পরিবর্তন করা। কিন্তু এই পণ্য উৎপাদনের আগেও কিছু কার্যক্রম থাকে। সেই কার্যক্রমগুলো হচ্ছে কি, কাঁচামাল সংগ্রহ করা এবং সেগুলো বিভিন্ন কারখানা বা ফ্যাক্টরিতে নিয়ে আসা। এই কারখানায় বা ফ্যাক্টরিতে নিয়ে আসা হচ্ছে বিপণনের কাজ। এটা কিন্তু উৎপাদনের কাজ নয়, কারণ উৎপাদন হচ্ছে তার কারখানাতেই যে উৎপাদন কার্য সম্পন্ন করবে সেটির কাজ। তো এখানে উৎপাদনের পূর্বে যে কাজটি সেটা বিপণন কমপ্লিট করে থাকছে। আবার দেখা যায় যে জুসটা তৈরি হলো তার পরবর্তীতে কিছু কাজ থাকে, সেই কাজগুলো করে থাকে বিপণন। তো যেমন দেখা যায় সেই পণ্য জুসটা তৈরি হওয়ার পর সেখানে প্যাকেটকরণ করতে হয়, মোড়ককরণ করতে হয়, সেটা গুদামজাতকরণ করতে হয়। এই যে পরবর্তী কাজগুলো বা ভোক্তার নিকট পৌঁছাতে হয়, ক্রয় করতে হয়, বিক্রয় করতে হয়, এই যে পরবর্তী কাজগুলো এটা বিপণন কমপ্লিট করে থাকে। তাহলে আমরা দেখে নিলাম যে রূপগত উপযোগের ক্ষেত্রে সেটা অবশ্যই উৎপাদন এবং বিপণনের মধ্যে সম্পর্ক অবশ্যই রয়েছে। কারণ উৎপাদন তো শুধু উৎপাদন করেই থাকে, আর বিপণন উৎপাদনের পূর্বে এবং পরবর্তী যে কাজগুলো থাকে সেটা বিপণন কমপ্লিট করে থাকে। তো আমরা এবার জানবো শব্দগত উপযোগ। শব্দগত উপযোগটি হচ্ছে মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটি হচ্ছে শব্দগত উপযোগ। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ক্রয় বিক্রয়। এখানে যখন বিক্রেতা পণ্যটি ক্রয় করেছে, ক্রেতা যখন পণ্যটি ক্রয় করে নিল নির্দিষ্ট মূল্যের বিনিময়ে, তখন কিন্তু বিক্রেতা একসময় মালিক ছিল, পরে ক্রেতা মালিক হয়ে গেল। এই যে মালিকানা পরিবর্তনের ফলে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে শব্দগত উপযোগ। এখন আমরা বলতে পারি সেক্ষেত্রে বিপণনের কাজ কি? অবশ্যই বিপণনের কাজ হয়েছে, কারণ বিক্রেতা যখন তার পণ্যটি ক্রয় করে নিয়ে আসে সে কিন্তু নিজেই একা কাজ কমপ্লিট করে না, তাকে অবশ্যই উৎপাদন যে স্থলে হয় সেখান থেকে পণ্যটিকে নিয়ে আসতে হয়। এখানে যে উৎপাদনের যে কারখানা থেকে সে যে পণ্যটি নিয়ে আসছে সেখানে যে কার্যক্রমগুলো কমপ্লিট করতে হয় সেটা অবশ্যই বিপণন করে থাকে। আবার দেখা যায় ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যে কার্যক্রমগুলো সম্পন্ন করতে হয় সেটাও বিপণন করে থাকে। তাহলে আমরা এটাও দেখে নিলাম যে শব্দগত
বিপণন এবং উৎপাদন দুটোর মধ্যেই সম্পর্ক রয়েছে। কারণ উৎপাদন শুধু উৎপাদিত হয় পণ্যগুলো, পরবর্তী যে পদক্ষেপ সেটা যে শব্দগত উপযোগ সেটা অবশ্যই বিপণন কার্যক্রম সম্পন্ন করে থাকে। কারণ এখানে আমরা আরও বলতে পারি যে পাইকার, খুচরা ব্যবসায়ী তারা কি করে, এই বিভিন্ন মাধ্যম হয়ে তারা ভোক্তার নিকট পণ্যগুলো পৌঁছিয়ে দেয়। এখানে এই যে শব্দগত উপযোগ সৃষ্টি হয়েছে এটা অবশ্যই উৎপাদন এবং বিপণনের মধ্যেই সম্পর্কটি রয়েছে। এবার আমরা তৃতীয় যেটি সেটি হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগ হচ্ছে এক সময়ে উৎপাদিত পণ্য অন্য সময়ে ব্যবহারের ফলে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয় সেটি হচ্ছে সময়গত উপযোগ। এক্ষেত্রেও অবশ্যই উৎপাদন ও বিপণনের সম্পর্ক রয়েছে। কারণ দেখা যায় এই যে পণ্যগুলো আমরা সময়গত উপযোগটা আসলে গুদামজাতকরণের মাধ্যমে হয়ে থাকে। তো এখানে এই যে গুদামজাতকরণের ক্ষেত্রে যে ধরনের কাজগুলো কমপ্লিট করে থাকে সেটা অবশ্যই বিপণন কমপ্লিট করে থাকে। কারণ উৎপাদনের কাজ হচ্ছে শুধু পণ্য উৎপাদন করা, আর এই যে গুদামজাতকরণ এবং পরবর্তীতে আবার সেই পণ্যটি আবার ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যে কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটা বিপণন কমপ্লিট করে থাকে। তাহলে আমরা এখানেও দেখে লিখলাম যে সময়গত উপযোগের ক্ষেত্রে অবশ্যই বিপণন এবং উৎপাদনের মধ্যে সম্পর্ক রয়েছে। চতুর্থ যে সম্পর্ক সেটি হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগটা আসলে এক জায়গার পণ্য অন্য জায়গায় পরিবহনের মাধ্যমে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ। এখানে এক জায়গার পণ্য আমরা অন্য জায়গায় আনার ফলে যে বাড়তি উপযোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে স্থানগত উপযোগ। আর এই স্থানগত উপযোগটি মূলত পরিবহনের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তো এখানে যে পরিবহনের মাধ্যমে এক জায়গার পণ্য অন্য জায়গায় যে নিয়ে আসা হয় এটা তো উৎপাদনের কাজ নয়, এটা অবশ্যই বিপণনের কাজ। কারণ উৎপাদিত পণ্য উৎপাদন করাটাই হচ্ছে উৎপাদনের কাজ। আর কিন্তু এক জায়গার পণ্য অন্য জায়গায় নিয়ে আসা বা পরিবহন যে ব্যবস্থা বা অন্য জায়গায় রেখে এটাকে স্থানান্তরিত করা বা চূড়ান্ত পাইকারের কাছে বা ভোক্তার কাছে এই যে পৌঁছানো, এটা স্থানগত উপযোগের মাধ্যমে হয়ে থাকে। আর এই স্থানগত উপযোগটা অবশ্যই উৎপাদন ও বিপণনের মধ্যে কমপ্লিট করে থাকে। তো আমরা এটাই দেখে নিলাম যে রূপগত, শব্দগত, সময়গত, স্থানগত ক্ষেত্রে উৎপাদন ও বিপণনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। 5 নম্বর হচ্ছে প্রচারগত উপযোগ। প্রচারগত হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি প্রচারেই প্রসার। কারণ কি, দেখা যায় আমার কোনো পণ্য যদি নির্দিষ্ট মানের হয় বা অবশ্যই ভালো মানের হয়, তো সেক্ষেত্রে অনেকে সেই পণ্য সম্পর্কে জানে না বিধায় সেই পণ্যটি বাজারে বাজারজাতকরণ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এই যে পণ্যটি সম্পর্কে চূড়ান্ত ভোক্তার নিকট যে একটি মনোভাব বা যে একটি তার সম্পর্কে ধারণা, এই ধারণাগুলো প্রচারের মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমরা প্রচারগত উপযোগটা হচ্ছে যে পণ্য সম্পর্কে ধারণা বা পণ্য সম্পর্কে জ্ঞান প্রদানের জন্য যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রচারগত উপযোগ। আর এই প্রচারগত উপযোগ যে প্রচারের যে কাজটি সেটা অবশ্যই বিপণন করে থাকে। কারণ পণ্য শুধু উৎপাদনের কাজটি সম্পন্ন করে থাকে, তার জন্য যে বিক্রেতার নিকট যে পণ্য বা ক্রেতার নিকট পণ্য সম্পর্কে একটা ধারণা দেওয়া বা পণ্যকে একটা ধনাত্মক তার সম্পর্কে একটা ধনাত্মক মনোভাব বিরাজ করা, এটা কিন্তু প্রচারের মাধ্যমে হয়ে থাকে। কারণ পণ্য সম্পর্কে অনেকে অবহিত থাকে না বা জানে না, যার কারণে প্রচারের মাধ্যমে অনেক সময় পণ্য সম্পর্কে জানা যায়, পণ্যটি কী মানের পণ্য, পণ্যটি কী ধরনের পণ্য। তো এই প্রচার কাজটি কমপ্লিট করে থাকে বিপণন। তো এই দেখা গেল যে পণ্য উৎপাদনের পরই এই প্রচারগতের মাধ্যমে পণ্য বিপণন কাজটি সম্পন্ন করে থাকে। ষষ্ঠ যে অংশ সেটি হচ্ছে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ হচ্ছে সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটি হচ্ছে সেবাগত উপযোগ। এখন এই সেবা প্রদানের মাধ্যমে কিভাবে বিপণন কাজ কমপ্লিট হয়, কারণ দেখা যায় উকিলের সেবা, ডাক্তারি সেবা, শিক্ষকের সেবা বা আইনি সেবা, তারপরে হচ্ছে হাসপাতালের যে সেবা, এই সমস্ত সেবাগুলো আসলে
উৎপাদনের সাথে যেমন জড়িত, তেমনি পরবর্তীতে বিপণনের সাথেও জড়িত। কারণ দেখা যায় একজন ডাক্তার যখন সে রুগী দেখে সে কি করে, দেখা যায় বিভিন্ন ওষুধের নাম সে লিখে দেয়। এখানে যে বিভিন্ন ওষুধের নামগুলো সে লিখে দিচ্ছে, তো সেক্ষেত্রে এটা অবশ্যই বিপণন কাজের সাথে সম্পর্কযুক্ত। আবার শিক্ষক যখন কোনো বই পড়াচ্ছে তখন তারা স্টুডেন্টদের সেই ছাত্রছাত্রীদের সেই বই সম্পর্কে অবহিত করে। এখানে যে এই বই সম্পর্কে অবহিত করছে সেটাও একটা বিপণনের সাথে সম্পর্কযুক্ত। আবার এমনি তেমনি প্রত্যেকটা জায়গায় সেবার ক্ষেত্রে যে ধরনের সেক্টরগুলো বিদ্যমান রয়েছে সেই প্রত্যেকটা সেক্টরে কিন্তু বিপণন কার্যক্রমগুলো কমপ্লিট করা হয়। তাহলে সেবাগত উদ্যোগের ক্ষেত্রেও দেখা যাচ্ছে উৎপাদন ও বিপণনের মধ্যে সম্পর্ক রয়েছে। মরুকরণের ক্ষেত্রে হয় যখন কোনোটিকে মরুকরণের প্রয়োজন পড়ে, তখন এই মরুকরণের যে কাজটি কমপ্লিট করে থাকে সেটা অবশ্যই বিপণন কমপ্লিট করে থাকে। কারণ দেখা যায় পণ্যটি তৈরি হওয়া হচ্ছে পণ্যের কাজ, তো উৎপাদনের কাজ, পণ্যটাকে তৈরি হওয়া হচ্ছে উৎপাদনের কাজ, কিন্তু পরবর্তীতে যে এই পণ্যটিকে মরুকরণ করা হয় বা একটা আবরণ দেওয়া হয়, সেই আবরণের কাজটি বিপণন সম্পন্ন করে থাকে। কারণ ক্রেতার কাছে পণ্যটি পৌঁছানোর জন্য অবশ্যই পণ্যটিকে এটা আবরণের দরকার হয়, তো সেক্ষেত্রে এই আবরণের কাজটি বিপণন। মরুকরণের ক্ষেত্রেও উৎপাদন ও বিপণনের মধ্যে একটি চূড়ান্ত সম্পর্ক রয়েছে। অষ্টম যে সেটি হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ক্ষেত্রেও অবশ্যই বিপণন কাজ সম্পূর্ণ করে থাকে। কারণ প্রমিতকরণের কাজ হচ্ছে পণ্যটিকে ভালো মান কিনা সেই মানটাকে যাচাই করা। দেখা যায় অনেক সময় পণ্য তৈরি হওয়ার পর সেটা মানের জন্য যাচাইকরণ করা হয়, তখন এই মান যাচাই বাছাইয়ের কাজটি বিপণন করে থাকে। এবং পর্যায়ক্রমের কাজক্রম হচ্ছে মানটা যখন যাচাই বাছাই হয়ে যায়, মানটা যখন নির্ধারিত হয়ে যায়, তখন এই পণ্যটার মূল্য কী ধরনের হবে এবং তার যে শৃঙ্খলা দিয়ে থাকে সেটা পর্যায়ক্রমের মাধ্যমে হয়ে থাকে। তো এই দুটি কাজই বিপণন সম্পন্ন করে থাকে। তো আগেও কয়েকবার বলেছি যে পণ্য উৎপাদন করাটা হচ্ছে উৎপাদনের কাজ, কিন্তু উৎপাদনের পূর্ববর্তী কাজ বা পরবর্তী কাজগুলো অবশ্যই বিপণন করে থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি একটি পণ্য তৈরির ক্ষেত্রে উৎপাদন এবং বিপণন দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ একটি ছাড়া অন্যটি অবশ্যই কমপ্লিট বা সম্পূর্ণ হবে না। কারণ উৎপাদন বিপণন কাজ যদি সম্পূর্ণ না হয়, যদি শুধু উৎপাদনই করা হয়, শুধু পণ্য উৎপাদনিতই হতে থাকবে, সেক্ষেত্রে এটা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছাবে না। আবার অনেক সময় দেখা যায় শুধু যদি বিপণন কাজই কমপ্লিট করা হয়, উৎপাদন যদি না হয়, তাহলে সেক্ষেত্রে পণ্যটিও যথাযথভাবে ভোক্তার নিকট পৌঁছাবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি আরেকটির সাথে নিবিড়ভাবে সম্পর্ক রয়েছে, একটি ছাড়া অন্যটি আসলে তুলনা করা যায় না বা কল্পনা করা যায় না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি উৎপাদন ও বিপণনের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। এই পর্যায়ে জানবো ক্রেতা সম্পর্কে। আচ্ছা, ক্রেতা কে? যিনি পণ্য বা সেবা ক্রয় করেন তিনি হচ্ছেন ক্রেতা। যেমন আমি একজন ক্রেতা, তুমি একজন ক্রেতা, এরকম সবাই কিন্তু আমরা ক্রেতা, কারণ আমরা প্রতিনিয়তই কোনো না কোনো পণ্য ক্রয় করে থাকি। তাহলে এই ক্রেতা এটা দুই ধরনের হতে পারে। সে অবশ্যই যে ক্রেতা বা ক্রয় করবে তিনি পণ্য নিজে ভোগের উদ্দেশ্যে হোক বা পরবর্তী ক্রয়ের উদ্দেশ্যে হোক, শুধুমাত্র ক্রয় করবে তিনি হচ্ছে ক্রেতা। তো আমরা ক্রেতা বুঝে নিলাম যে ক্রেতা কি, আসলে যারা পণ্য বা সেবা ক্রয় করবে তারাই হচ্ছে কি ক্রেতা। তাহলে বুঝে নিলাম যে ক্রেতা আসলে কি। ক্রেতা এখন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমি যেমন এই মার্কারটি ক্রয় করব, তো সেক্ষেত্রে একটা অবশ্যই একটা নির্দিষ্ট মূল্য দেওয়া থাকবে। তো এই নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আমি যখন এই পণ্যটি আমার কাছে নিয়ে আসবো বা আমি পরবর্তীতে আবার বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করব, আমি কিন্তু ক্রেতা। তাহলে ক্রেতা কিন্তু দুই রকমের হতে পারে, সে নিজের ভোগের উদ্দেশ্যে হোক বা পরবর্তী ক্রয়ের উদ্দেশ্যে হোক, যখন তিনি কোনো নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কোনো পণ্য ক্রয় করবে তিনি হচ্ছেন ক্রেতা। তেমনি এখন আমরা আবার জানবো ভোক্তা সম্পর্কে। এর আগে তোমাকে বলে রাখি, এই ক্রেতা বা ভোক্তা আমি যে ছোট ছোট সংখ্যাগুলো বলছি এগুলো জ্ঞানমূলক আকারে থাকে। তো তোমরা এগুলো সম্পর্কে একটু ভালো করে জেনে নিবে, কারণ জ্ঞানমূলক দেখা যায় তুমি 2 পেজ 3 পেজ লিখবে এরকম কিন্তু না। জ্ঞানমূলক প্রশ্নগুলো
শব্দগুলো আসলে এক লাইনের উত্তর মানে মানে থাকে, এক লাইনে থাকে। তো সেক্ষেত্রে শুধু স্পেসিফিক যেটা কাকে বলে সেটা লিখেই উত্তর। তো সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো আসলে জ্ঞানগুলোকে থাকে। আমরা অনেক সময় এমসিকিউ আকারেও থাকে। তো সেক্ষেত্রে এটা এক্স্যাক্টলি বোঝার চেষ্টা করবা এবং লেখার চেষ্টা করবা, কারণ দেখা যায় এগুলো অনেক সময় জ্ঞানগুলোকে এবং আসে, এবং বিভিন্ন বোর্ডেও দেখা যায় এই ধরনের কোশ্চেনগুলো থাকে। তো আমরা এবার জানি ভোক্তা কি। এখন দেখো ক্রেতা এবং ভোক্তা আমাদের দৃষ্টিতে একরকম মনে হলেও আসলে এই দুটি কিন্তু ভিন্ন বিষয়। কারণ ক্রেতা এবং ভোক্তা দুইজনেই কিন্তু আমরা পণ্য ক্রয় করে থাকি, ক্রেতাও পণ্য ক্রয় করে থাকে, ভোক্তাও পণ্য ক্রয় করে থাকে। তো সেক্ষেত্রে দুইজনেই কিন্তু ক্রেতা, কিন্তু এই ভোক্তা কিন্তু ক্রেতা, কিন্তু ক্রেতা কিন্তু ভোক্তা, ক্রেতাও ভোক্তা হতে পারে। কারণ কি দেখা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। কারণ ক্রেতা এবং ভোক্তার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, ক্রেতা নিজে ভোগের উদ্দেশ্যে হোক বা পরবর্তী ক্রয়ের উদ্দেশ্যে হোক ক্রয় করে, আর ভোক্তা হচ্ছে নিজে ভোগের উদ্দেশ্যে ক্রয় করে, সে হচ্ছে ভোক্তা। এখন দেখো, এখন আমি ভোক্তা সম্পর্কে আবার বলছি। ভোক্তা হচ্ছে যিনি ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করবে, তিনি হচ্ছে ভোক্তা। যেমন আমি মনে করো বাজার থেকে 2 কেজি চাল কিনলাম, আমি নিজে এটা বাসায় রান্না করে খাবো, তো সেক্ষেত্রে আমি হচ্ছি ভোক্তা। কিন্তু আমি যখন 50 কেজি চাল কিনবো, যে আমি অন্য জায়গায় বিক্রি করে দিব, সেক্ষেত্রে আমি হচ্ছি ক্রেতা। তাহলে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে ক্রেতা হচ্ছে সে ব্যবসায়িক উদ্দেশ্যে হোক বা নিজের উদ্দেশ্যে হোক ক্রয় করবে, আর ভোক্তা হচ্ছে নিজে ভোগের উদ্দেশ্যে অনলি ক্রয় করবে, তিনি হচ্ছে ভোক্তা। তো এটাও বললাম যে জ্ঞানমূলক আকার থাকে। আবার অনেক সময় এই কোশ্চেনটা একটু অনুধাবনমূলক থাকে, সেটা থাকে ভোক্তাই রাজা। আমি সেই সম্পর্কে তোমাদের আলোচনা করছি। ভোক্তাই রাজা, এই সম্পর্কে অনুধাবনমূলক প্রশ্ন থাকে যে ভোক্তাই রাজা ব্যাখ্যা করো। আসলে ভোক্তাই কিন্তু রাজা, কারণ আমরা কিন্তু যে উৎপাদনকারী প্রতিষ্ঠান বলি, আমরা কিন্তু সবাই চিন্তা করি আমাদের পরবর্তী বিক্রয়ের চিন্তা করি। তো আমরা যখন আমাদের কোনো পণ্য উৎপাদন করে থাকি, আমরা ভোক্তাকে চিন্তা করেই কিন্তু উৎপাদন করে থাকি। কারণ আমার ভোক্তা কীরকম পণ্য চাচ্ছে, তার চাহিদা কীরকম, তার প্রয়োজন কতটুকু, তার ইচ্ছা কতটুকু, সব কিছুর উপর ডিপেন্ড করেই, তার পছন্দ অপছন্দ সর্বদিক বিবেচনা করেই কিন্তু আমরা পণ্য উৎপাদন করে থাকি। তো সেক্ষেত্রে ভোক্তাই কিন্তু সেই রাজা, কারণ তাকে চিন্তা করে কিন্তু আমরা পণ্য উৎপাদন করি। তো তাকে ছাড়া কিন্তু, তাকে বাদ দিয়ে কিন্তু পণ্য উৎপাদন করা সম্ভব নয়। কারণ দেখা যায় তাকে বাদ দিয়ে যদি হয়তো পণ্য উৎপাদন হয়, তখন সেক্ষেত্রে এটা বাজারে টিকবে না, ভোক্তা গ্রহণযোগ্যতা পাবে না। তো সেক্ষেত্রে ভোক্তাকে চিন্তা করে যেহেতু যাবতীয় পণ্যগুলো উৎপাদন করা হয় বা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়, সেক্ষেত্রে এখানে ভোক্তাকেই রাজা হিসেবে চিহ্নিত করা হয়। তো এটা অনুধাবনমূলক কোশ্চেন থাকে যে ভোক্তাই রাজা, অনুধাবনমূলক প্রশ্ন ব্যাখ্যা করো, যে ভোক্তাই রাজা ব্যাখ্যা করো। তো আমরা সেই দিক থেকে বলতে পারি আসলেই ভোক্তাই রাজা, কারণ ভোক্তাই সব কিছুর চিন্তা ভাবনা করেই, ভোক্তার সম্পর্কে অবহিত হয়েই তবেই পণ্য তৈরি করা হয়, তাই বলতে পারি ভোক্তাই হচ্ছে রাজা। এবার আমরা পরবর্তী যে সংজ্ঞাটা জানবো সেটা হচ্ছে বাজার বলতে আমরা কি ইংরেজি মার্কেট সম্পর্কে বুঝে থাকি, তাই না? যে কোনো একটা স্থান বোঝায়, যে যেখানে অনেক লোকের সমাগম থাকবে, আমরা সেখানে যাব, নির্দিষ্ট কোনো পণ্য ক্রয় করব, এই জায়গাটাকে বুঝে থাকি। অর্থনীতির ভাষায় বলতে আসলে কোনো স্থানকেই বাজার বোঝায়, কিন্তু মার্কেটিংয়ের ভাষা একটু ভিন্ন। সেক্ষেত্রে কোনো স্থানকে মার্কেটিংয়ের ভাষায় কোনো স্থানকে বাজার বলে না। বাজার হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাব্য ক্রেতার সমষ্টি। মানে বর্তমানেও ক্রেতা স্থিতিশীল আছে এবং ভবিষ্যতেও এই ক্রেতাকে ধরে রাখা বা সে পণ্য ক্রয় করবে বা পণ্য ক্রয় উদ্বৃত্ত করা, এই যে পরিচালনা করা বা পরিকল্পনা গ্রহণ করা, এগুলোই হচ্ছে বাজার। তাহলে আমরা বাজারের সংজ্ঞায় বলতে পারি বাজার হচ্ছে কোনো বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য ক্রেতার সমষ্টি, সেটা হচ্ছে বাজার। এখানে কোনো স্থান বা পণ্য বা কোনো কিছুকে বোঝাচ্ছে না, যে পণ্যটি আসলে বর্তমানে কোনো ক্রেতা ক্রয় করতে চাবে এবং সে ভবিষ্যতে আবার এই ক্রেতাই ধরে রাখতে সম্ভাব্য ক্রেতা থাকবে বা সে ভবিষ্যতেও ক্রয় করার ইচ্ছা পোষণ করবে, সেটাই হচ্ছে বাজার। তাহলে আমরা বাজারের সংজ্ঞা করতে পারি যে বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাব্য ক্রেতার সমষ্টি হচ্ছে বাজার। তাহলে আমরা বাজার বিক্রয়, দেখো বিক্রয় হচ্ছে মালিকানা পরিবর্তনের ফলে বা মালিকানা বিক্রেতার নিকট বা ক্রেতা বিক্রেতার নিকট
পণ্য হস্তান্তরের মাধ্যমে যে কাজগুলো সম্পন্ন হয় সেটা হচ্ছে বিক্রয়। দ্যাট মিনস যে ক্রেতা বিক্রেতার কাছ থেকে যে একটা নির্দিষ্ট মূল্য যে মালিকানা পরিবর্তনের ফলে যে একটা তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হবে সেটা হচ্ছে বিক্রয়। কারণ দেখা যায় বিক্রয় কিন্তু আমি আরেকজনের সাথে আলাপ করলাম, বিক্রয় করলাম, এটা কিন্তু না। সে অবশ্যই তার পণ্যটাকে আমাকে দিয়ে থাকবে এবং আমি একটা নির্দিষ্ট মূল্যে তার পণ্যটি নিয়ে থাকবো, সেটাই হচ্ছে বিক্রয়। তো এই কোশ্চেনগুলো আসলে জ্ঞানমূলক আকারে থাকে, তাই তোমাদের সাথে একটু আলোচনা করলাম। আবার অনেক সময় এমসিকিউ আকারে থাকে, তো সেক্ষেত্রে তোমরা এগুলো দেখে নিবে এবং এক্স্যাক্টলি উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আমরা আজকে জেনে নিলাম যে উৎপাদন ও বিপণনের মধ্যে সম্পর্ক এবং ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন। তো আজকে তোমাদের টপ টিপস হচ্ছে ইন্টারনেটের ব্যবহার। টপ টিপস হচ্ছে কি? ইন্টারনেটের ব্যবহার। দেখো, আমরা এই যে ফল কাটার জন্য বিভিন্ন চাকু ইউজ করি, ছুরি ইউজ করি। তো এই ছুরিগুলো কিন্তু ফল কাটার উদ্দেশ্যে হোক বা কোনো কিছু কাটার উদ্দেশ্যে হোক এটা তৈরি করা হয়েছিল, কিন্তু এখন এটা কি করা হয়, এই ফল কাটার ছুরি দিয়ে অনেকে পেটে ঢুকিয়ে দেয়, মানুষকেও মেরে ফেলে। তো এখন আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু মানুষকে মারার জন্য তৈরি করা হয়নি, কারণ এই ছুরিটা অবশ্যই ভালো কাজের জন্যই তৈরি করা হয়েছিল। তেমনি এই যে ইন্টারনেটটা অবশ্যই ভালোর জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এখন আমরা বর্তমান সমাজে এটা কি দেখছি, এটাকে প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে, প্রতিনিয়ত এটাকে কি নষ্ট করে ফেলছে, তাই না? তো আমি উদাহরণস্বরূপ ওই ছুরিটাকে নিয়ে এসেছি, কারণ এই ছুরিটা দিয়ে তুমি ভালো কাজও করতে পারবে, আবার ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের নিজেদের ইচ্ছা, কিন্তু আমরা অবশ্যই খারাপ কাজটা করবো না, অবশ্যই এটা দিয়ে ভালো কাজটাই করবো। তেমনি ইন্টারনেটের ক্ষেত্রেও তাই, অবশ্যই আমরা এটা ভালো ব্যবহার করবো, এটা কোনো খারাপ দিক করবো না। কারণ আমরা এখন যেহেতু করোনার সময়ে সময় পার করছি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন প্রতিনিয়তই মোবাইল ইউজ করতে হচ্ছে। তো এই বাবা মাও দেখা যাচ্ছে আমরা মোবাইল চাচ্ছি, তারা দিয়ে দিচ্ছে, কারণ দেখা যাচ্ছে তারা বুঝতে পারছে যে আমার সন্তানেরা এখন ইন্টারনেটে পড়াশোনা করবে বা মোবাইলে পড়াশোনা করবে। তো আমরা সেই জায়গাটায় কিন্তু আমরা অবশ্যই এটা খারাপ বা ইউজ করবো না, অবশ্যই সেখানে আমরা কী করবো, ভালোভাবে ইউজ করবো। অনেক সময় দেখা যায় আমরা বাবা মাকে দেখাচ্ছি আমরা পড়াশোনা করছি, আসলে কিন্তু দেখা যায় অনেক সময় খেলছি, কারণ অনেক সময় ভিডিও গেম খেলছি, অনেক সময় গেম খেলে, দেখা যায় মোবাইলে দীর্ঘ সময় গেম খেলে। এখন এই যে মোবাইল দীর্ঘ সময় খেলে, এট এ টাইমে এটা ব্রেন এবং কান, চোখ সব কিছুই কিন্তু আমাদের ক্ষতি করছে। কারণ জরিপে দেখা গেছে যে ছোট বাচ্চা, তারপরে গর্ভকালীন মা, তারা যে এই মোবাইল ফোন যদি বেশিক্ষণ তারা ইউজ করে, তো এটা কিন্তু অনেক হ্যাম্পার হয়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা আমরা সময় বুঝে ব্যবহার করব, আমাদের যখন প্রয়োজন তখন ব্যবহার করব, অযথা এটাকে ব্যবহার করব না, এবং অবশ্যই এটা ভালো কাজে ব্যবহার করব। ইন্টারনেটেও তাই, আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ছবি পোস্ট করি, বিভিন্ন ইভেন্ট পোস্ট করি, তো এই দেখা যায় এগুলোও অনেক সময় অনেকে হ্যাক করে ফেলে। তো এই আমরা ওই জায়গায় যাব না, আমরা অবশ্যই এটা ভালো ব্যবহার করবো এবং বেশিক্ষণ আমরা মোবাইল ইউজ করবো না, আমরা অবশ্যই ভালো কাজে ইউজ করবো। এখন দেখা যায় মোবাইলে কিন্তু অনেক পড়াশোনা আপডেট হয়েছে, দেখা যায় অনেক কিছু আমি চাচ্ছি, তো দেখা যায় মোবাইলেও কিন্তু আমরা সার্চ দিয়ে পেয়ে যাচ্ছি। তো অবশ্যই আমরা সেই জায়গাটায় ব্যবহার করবো, আমরা অবশ্যই খারাপ কিছু দেখবো না বা খারাপ কিছু চিন্তা করবো না বা কোনো খারাপ কাজ করবো না বা অন্যের সাথে বেশিক্ষণ চ্যাটিং করবো না, এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। আবার অ্যাট এ টাইমে আমরা কী করবো, দেখা যায় তোমরা মোবাইলে উইকিপিডিয়াতে সার্চ দিয়ে কিন্তু যে কোনো বই, আগে একটা সময় আমাদের সময় ছিল আমরা বিভিন্ন শব্দের জন্য আমাদের ডিকশনারি ব্যবহার করতে হতো, এখন কিন্তু ডিকশনারি ব্যবহার করতে হয় না, এখন মোবাইলে সার্চ দিয়ে সব যাবতীয় শব্দের অর্থ বা শব্দভাণ্ডার ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে আমি বলতে চাই তোমরা ইন্টারনেটের ব্যবহারটা অবশ্যই ভালোর জন্য ইউজ করবে এবং অ্যাট এ টাইমে বর্তমান সমাজে যে মাদকাসক্তির যে অবক্ষয় দেখা যাচ্ছে, এটা থেকেও তোমরা অবশ্যই বিরত থাকবে, কারণ এগুলো তোমার যেমন শরীরের ক্ষতি বা মানসিক ক্ষতি বা পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, সব দিক থেকেই কিন্তু এটা পুরোটাই লসের।
লস প্রজেক্ট, কিন্তু এই দিকে আমরা যাব না। আমরা অবশ্যই ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, কারণ একজন ভালো মানুষ হওয়াটাই হচ্ছে এখন ভালো বিষয়। তো আজকে এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ।